সেই ব্রিগেডিয়ার জেনারেল তিনি গত মাসে বাংলাদেশে গিয়েছিলেন, তিনি তার টিম নিয়ে সেখানে গিয়েছিলেন। তিনি খুব মানে ভীষণ রকমভাবে সাউন্ডেড একজন, মানে টেকনিক্যালি সাউন্ডেড একজন মানুষ, আইটি ট্রেন্ড। গুরুত্বপূর্ণ 3টে জায়গা বাংলাদেশের সেখানে ভিজিট করেন। কোন কোন জায়গা সেটা এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারা যাচ্ছে, একটু পেয়েছি, সেটা হচ্ছে বিটিআরসি, এনটিএমসি আর গ্রামীণ সেন্টার। এবারে দেখা যাচ্ছে যে এই যে তিনি যদিও এই মুহূর্তে আর বাংলাদেশে নেই, সেখান থেকে চলে গিয়েছেন, কিছুদিনের মধ্যেই একটা টিম পাকিস্তানে ট্রেনিং নিতে যাওয়ার কথাও রয়েছে। মানে বাংলাদেশ থেকে একটা টিমকে পাকিস্তানে ট্রেনিং নিতে যাওয়ার ভাবনা চিন্তা হচ্ছে। কি কি ট্রেনিং দেওয়া হবে সেটা শুনলে আরও আশ্চর্য হবে নিঝুমবাবু। এই ট্রেনিংয়ের বিষয়গুলো হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অ্যান্টি ড্রোন সিস্টেম, ফ্রিকোয়েন্সি জ্যামিং, বর্ডার সার্ভেলেন্স, এআই সাইবার সিকিউরিটি, রোবোটিক্স এবং বিস্ফোরক উদ্ধার। এইগুলো হচ্ছে ট্রেনিংয়ের পারপাস। আপনাকে আমি কি বলবো, আপনি যেই ক্যাটাগরিগুলো বললেন আমার মনে হয় মানে আছে না যে আপনি কয়েকটা যখন হেডিং বলেন এর ভেতরে আর ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। আপনার ইন্টারনেটে আপনার অপপ্রচার, গুজব, এগুলোর জন্য এই কতগুলো জিনিসই তো যথেষ্ট। সুতরাং এটা তো খুবই একটা স্বাভাবিক। আপনি দেখেছেন যে 5ই অগস্টের পর থেকে বাংলাদেশে পাকিস্তানের যেই প্রভাব, পাকিস্তানের যে তোড়জোড়, সেইটা বাংলাদেশি হিসেবে আমাকে যে জায়গাটা সবচাইতে বেশি অবাক করে, সবচাইতে যেই জায়গাতে সবচাইতে বেশি আমাকে মানে আহত করে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত একটা দেশ, যেই দেশে 30 লক্ষ মানুষকে মেরে ফেললো, 2 লক্ষ বা তারও থেকে বেশি নারীকে, শিশুকে আপনার নির্যাতন করলো, ধর্ষণ করলো, হত্যা করলো, 1 কোটিরও বেশি মানুষকে শরণার্থী করে দিল 54 বছরের মাথাতে। সেই দেশ এখন এই রাজাকারদের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেল। রাজাকার এই দেশকে শাসন করছে, সেই পাকিস্তানি শাসন এই দেশে ফেরত এলো, যারা এখন বাংলাদেশের ওয়েবসাইট, বাংলাদেশের ড্রোন সিস্টেম, সিকিউরিটি, এই জিনিসগুলো তারা ডিল করবে। আপনি ভাবতে পারেন, আমি যখন এই জিনিসগুলো ভাবি বা এই জিনিসগুলো নিয়ে কথা বলি, আমি আর ফার্দার যে আপনাকে বিশ্লেষণ করব, সেই বিশ্লেষণেরও আমার আসলে ভাষা থাকে না। কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত একটা দেশের এমন তো হওয়ার কথা ছিল না আসলে। হ্যাঁ, এটা কিভাবে হলো, কেন হলো, যাই হোক, এই দুঃখের কথাটাকে পাশ কাটিয়ে যেটা আমি বলছি যে এই ভারতীয় হ্যাকার, আপনার এই যে পাকিস্তানি হ্যাকার যারা আছে, তারা তো এর আগে যৌথভাবে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে যারা স্প্যামিং করে, বাংলাদেশে যারা এই 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 পুরো স্প্যামিং এর সাথে জড়িত, এরকম একটা চক্রকেও আমি চিনি। মানে আমি নিজেও এটা শিকার এবং এদেরকে আমি খুব ভালো করেই চিনি। এই স্প্যামাররা যেটা করে সেটা হচ্ছে যে ফেসবুকে আপনার অ্যাকাউন্টকে নষ্ট করে দেওয়া, তারপরে ভারতীয় মাঝখানে দেখবেন যে বাংলাদেশের অনেক স্প্যামাররা ভারতের বিভিন্ন ওয়েবসাইটে অ্যাটাক করেছে, যদিও ভারত পাল্টা আঘাতে দেখা গেছে যে এগুলোকে প্রতিরোধ করেছে, উল্টা তাদেরকে শেষ করে দিয়েছে। কিন্তু এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা এককভাবে করেছে বলে মনে করেন? এখন তো একটা দেখা যাচ্ছে ট্রেনিং সেন্টার খুলে বসেছে, তাও আবার পাকিস্তানে। সুতরাং ওই ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান হয়ে গেছে। আপনি আপাতত বাংলাদেশ শব্দটা বাদ দিয়ে দিতে পারেন, বলতে পারেন যে ইস্ট পাকিস্তান এইদিকে, ওয়েস্ট পাকিস্তান ওইদিকে। ওই আপনার 1971 আগে যেভাবে ভারতকে অ্যাটাক করতো, ওইরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে। একদমই, মানে কার্যক্রমটা সেই রকমই এখন কিন্তু নেওয়া হচ্ছে। একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনূসের আরেক উপদেষ্টা, বিদেশ উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি সম্প্রতি একটা উদ্বেগের কথা বলেছেন। তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যুটা আমাদের কাছে একটা বড় ইস্যু, রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, আমরা সবাই চাই রোহিঙ্গা ইস্যুটার সমাধান হোক। আপনি একজন বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের বিভিন্ন প্রান্তর খুব ভালোভাবে আপনি চেনেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে রোহিঙ্গা ইস্যু যেটা বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে, ভয়ঙ্কর একটা বিষয়, রোহিঙ্গা ইস্যুটা কি সমাধান হওয়ার কোনো জায়গা রয়েছে এই মুহূর্তে? মোহাম্মদ ইউনূস কি কোনোভাবে চাইবেন যে রোহিঙ্গা ইস্যুর সমাধান হোক? আমি সেটা কোনোভাবেই মনে করি না। বরঞ্চ এই যে দেখেন প্রায় 11 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। ইউনূস আপনার ক্ষমতা দখল করার পর থেকে প্রায় 4 থেকে 5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আরো ঢুকেছে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা হয়েছে, যে তথ্য নিয়ে আমরা এর আগেও প্রোগ্রাম করেছি এবং আমার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে কিছু ব্যাপার যেগুলো হয়তো আমি টিভিতে বলতেও পারবো না।
তার ছোট ছোট করে আপনাকে বলা যেতে পারে কয়েকটা, যেটা হচ্ছে যে এই রোহিঙ্গাদেরকে এক ধরনের মানব সম্পদ নেগেটিভ অর্থে, অর্থাৎ টেরোরিজমের ক্ষেত্রে লাগানোর জন্য আপনার ওই কক্সবাজারেই ট্রেনিং সেন্টার হয়েছে আইএসআই এর। হ্যাঁ, এবং যেই লোকেশনে এই ট্রেনিং সেন্টারটা হয়েছে, মজার ব্যাপার হচ্ছে সেই লোকেশনটাও আমার কাছে আছে, যে এই জায়গাতে ট্রেনিং সেন্টার হয়েছে রোহিঙ্গাদের। আপনি কি মনে করতে পারেন আজকে থেকে প্রায় 4-5 মাস আগে বিমান বাহিনীর উপরে বোমা অ্যাটাক করেছিল এই রোহিঙ্গাদের ট্রেনিং সেন্টার থেকে? আচ্ছা, নাম্বার 1, এদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে। অস্ত্র দিয়ে আপনার এই যে কুকি চীন যারা আছে মিজোরামে, যারা প্রবলেম তৈরি করছে, তাদের সাথে কুকি চীনের মতো এরকম তাদের আর্মিতে রিক্রুট করছে এই রোহিঙ্গাদেরকে। একই দিকে এই রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মিয়ানমার দখলের জন্য, মিয়ানমার জান্তা সরকার তাদের সাথে লড়াই করার জন্য। কারণ এখানে আপনার রোহিঙ্গাদের মধ্যে দুটো জায়গা আছে, একটা হচ্ছে আরাকান আর্মি তো আছেই, যারা রোহিঙ্গাদেরকেও যারা তাড়িয়ে দিয়েছে, এই আরাকান আর্মিকেও কিন্তু এই আরাকান আর্মিকেও ফুয়েল করছে বাংলাদেশের করিডোরের নামে। প্লাস হচ্ছে রোহিঙ্গাদেরকে আপনার আরসা নামে একটি জঙ্গি সংগঠন বানিয়ে এদেরকেও আলাদাভাবে তৈরি করা হচ্ছে। ফলে ইউনূস এদেরকে আপনার পুশব্যাক করা, অর্থাৎ তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া তো দূরের কথা, উল্টো প্রায় এই 12 থেকে 15 লক্ষ এই রোহিঙ্গাদেরকে নানানভাবে একটি সন্ত্রাসী দলে পরিণত করা, অভয়ারণ্য করা, ভারতকে টার্গেট করে সেখানে এক ধরনের যুদ্ধ পরিচালনা করা, মিয়ানমারে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এই কাজগুলোকে লাগাচ্ছে। আপনার যে প্রশ্ন ছিল যে তাদেরকে ফেরত পাঠানো হবে কিনা, সেটা তো দূরের কথাই। প্লাস হচ্ছে এদেরকে উল্টা সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের এগেইনস্টে লাগানো হচ্ছে। আপনি দেখেছেন সাম্প্রতিক সংবাদ, ওই যে কুকি চীনে যারা মিজোরামে প্রবলেম তৈরি করেছে, সেখানে কুকি চীনের তো এক ধরনের চেহারা আছে, আপনি তো তাদের চেহারা সম্পর্কে অবগত, ঠিক না? খানিকটা আপনার মঙ্গোলীয় এই ধরনের চেহারা। কিন্তু আপনি কুকি চীনে কখনো দেখেছেন যে বাঙালির মতো চেহারা বা বাঙালির মতো দেখতে, এরকম আপনি দেখেছেন? এদেরকে যে এখন ওদের যে এই ট্রেনিংরত অবস্থাতে ওদের ড্রেস পরে দেখা যাচ্ছে, এরা কারা? এরা রোহিঙ্গারা, সাধারণ বাংলাদেশিরা তো সেখানে যাবে না। সুতরাং এইভাবে আপনার ভারতকে অস্থিতিশীল করবার জন্য আরাকান আর্মিকে একদিকে করিডোর দিয়ে অস্ত্র সাহায্য করছে, অন্যদিকে রোহিঙ্গাদেরকে অস্ত্র সাহায্য দিয়ে আরাকান আর্মির উপরে লেলিয়ে দিচ্ছে। এই হচ্ছে স্ট্র্যাটেজি। এখান থেকে কি পাচ্ছে কি পাবে, এটা এখনো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে নিঝুম বাবু। বাংলাদেশের বিশিষ্ট খ্যাতনামা আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ এবং তার বক্তব্য তিনি তুলে ধরলেন। কিন্তু যে বিষয়গুলো আজকে আলোচনায় আমরা জানতে পারলাম, সেটা ভারতের জন্য ভীষণ রকম একটা উদ্বেগের। একদিকে যদি ইনফরমেশন ওয়ার, যেটা আমি একটু আগেই বললাম, ইনফরমেশন ওয়ার বাংলাদেশ চালাতে চায়, চালাতেই পারে, ভারত বিরোধী এজেন্ডা, ফেক নিউজ এসব করতেই পারে, কিন্তু এগুলো ফেক নিউজগুলো